সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বিডিআর বিদ্রোহে বিস্ফোরক মামলার শুনানি আজ। আদালত সরাতে সড়কে শিক্ষার্থীরা। শহীদ মিনারে ভুক্তভোগী পরিবারের গণজমায়েত। এবার আওয়ামী লীগের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল বিএনপির। 5 আগস্ট পর্যন্ত ক্রসফায়ারে নিহত দলটির 2276 নেতাকর্মী। সাভারে ঢাকা আরিচা মহাসড়কে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষ। আগুনে পুড়ে অন্তত 4 জন নিহত, আহত আরও 7 জন। সংকুচিত হচ্ছে বেসরকারি বিনিয়োগ। কর্মসংস্থানে ঋণ প্রবৃদ্ধির ধীর গতির নেতিবাচক প্রভাব। দিন দিন বাড়ছে বেকারত্ব। কুয়াশার চাদর আরও দিন তিনেক। জানুয়ারিতে আরও 2টি শৈত্যপ্রবাহ। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শীত কমার আভাস। লস অ্যাঞ্জেলেসে দ্রুত ছড়াচ্ছে দাবানল। প্রাণহানি বেড়ে 5 জন, পালাচ্ছে লাখো বাসিন্দা। হাজারো বাড়িঘর ক্ষতিগ্রস্ত। এবং একদিন বিরতির পর ফিরছে বিপিএল এর সিলেট পর্ব। দুপুরে রংপুরের মুখোমুখি বরিশাল, সন্ধ্যায় চিটাগাংয়ের প্রতিপক্ষ ঢাকা। Rainbow Paints, the color of joy. দর্শক, স্বাগত সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। এর আরেক নাম একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে পুরো খবর। 2009 সালের 25 ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলার শুনানি হওয়ার কথা রয়েছে আজ। পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসার মাঠে আদালত বসার কথা রয়েছে, কিন্তু মাদ্রাসার মাঠ থেকে আদালত সরিয়ে নিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। ঘটনাস্থলে গেছেন সেনা সদস্যরাও। এদিকে ন্যায় বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন হত্যাকাণ্ডের ভুক্তভোগীরা। আজ থেকে 16 বছর আগে থেকে আমাদের কিছু বিডিআর সদস্য ভাইয়েরা জেলখানায় খুব কষ্টে দিন যাপন করতেছে। তাদেরকে যতক্ষণ পর্যন্ত মুক্তি না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত আমরা এইভাবে আমরা এই আন্দোলন করব। আমার স্যার 16 বছর ধরে এখানে, তার বাবা মরছে দেখতে পাচ্ছে না, তার বাবা মরছে দেখতে পাচ্ছে না, তার একটা ভাই মরছে, আমি একা একা আছি, আমি খুব কষ্টে আছি। বিডিআর হত্যা মামলার সেখানে বিচার আমরা অবশ্যই চাই, কিন্তু আমরা এটা কখনোই চাইবো না যে আমাদের মাঠকে সরিয়ে ব্যবহার করুক, এবং যেটা আমরা হ্যাসেল হচ্ছে প্রতিনিয়ত। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দর্শক, আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত আদালত এলাকায় আছেন সহকর্মী বদরুল আলম শাওন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি শাওনের সাথে। শাওন, এর আগে আপনি যেমনটি জানিয়েছিলেন আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীরা আন্দোলন করছেন যেন আদালত না বসানো হয় মাদ্রাসা প্রাঙ্গণে। এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন, আর শুনানির বিষয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? শাওন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এর আগে যেমনটি আপনি জানাচ্ছিলেন যে মাদ্রাসার শিক্ষার্থীরা আন্দোলন করছেন যেন মাদ্রাসা মাঠে আদালত না বসানো হয়। এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন, আর শুনানির বিষয়ে একটু জানতে চাচ্ছি আপনার কাছে।
মুহূর্তে আছি আলিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে, যেখানে বিডিআর বহুল আলোচিত বিডিআর হত্যা মামলার বিডিআর হত্যার ঘটনা বিস্ফোরকের যে মামলাটি শুনানির কথা ছিল, সেই শুনানি কিন্তু এখনো আসলে মামলার কার্যক্রম শুরু হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এই মামলার যিনি বিচারক রয়েছেন তিনি এই আলিয়া মাদ্রাসার অস্থায়ী আদালত প্রাঙ্গণে এসেছেন। তিনি আসলে দেখেছেন যে এই অস্থায়ী যে ইজলাসটি, যেটি আসলে ইতিমধ্যে পুড়ে ছাই হয়ে গেছে, সেটি দেখার পর এখন হয়তো সিদ্ধান্ত নেবেন যে আসলে এখানে মামলার কার্যক্রম পরিচালনা করা আদৌ সম্ভব কিনা। তবে এখন পর্যন্ত গণমাধ্যম কর্মীদের কোনো ধরনের তথ্য জানানো হয়নি যে আসলে এই যে বিস্ফোরকের যে মামলাটি রয়েছে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায়, সেই মামলার যে সেই বিচার কাজ এখানে করা সম্ভব কিনা। আপনি জানেন যে এই যে আজকের যে শুনানি হওয়ার কথা ছিল, সেই শুনানিতে মূলত যারা আসামি রয়েছেন তাদের জামিন আবেদনের একটি প্রক্রিয়া ছিল, সেই বিষয়ে কিন্তু এখন আলোচনা করছে। এখানে বিচারকের পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে উপস্থিত আছেন সেনাবাহিনীর সদস্যরাও এখানে উপস্থিত আছেন। অর্থাৎ পুরো জায়গাটি কিন্তু এক ধরনের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এছাড়া এর আগে এটি হয়েছে যে সকাল 10টার দিকে এই মামলার কার্যক্রম চলার কথা ছিল, কিন্তু এই আলিয়া মাদ্রাসার যে শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীদের বাধার মুখেও কিন্তু আসলে মামলার কার্যক্রম শুরু করা যায়নি। অর্থাৎ আমি যদি বলি আপনাকে, সকাল 10টা থেকে আমরা এই স্থানে আছি, তবে বেলা 11:30টার দিকে এই বিচার কাজ সংশ্লিষ্ট যারা বিচারক রয়েছেন, পাবলিক প্রসিকিউটর রয়েছেন, আসামি পক্ষের আইনজীবীরা রয়েছেন, তারা এই আদালত চত্বরে, অস্থায়ী আদালত চত্বরে আসতে পেরেছেন। এর আগ পর্যন্ত তারা শিক্ষার্থীদের বাধার মুখে আসলে এখানে তারা আসতে পারেনি। শিক্ষার্থীদের যে দাবিটি ছিল যে তারা আসলে তাদের এই খেলার মাঠটি তারা দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারছেন না, পাশাপাশি তাদের শিক্ষা কার্যক্রমের ব্যাহত হচ্ছে এই বিভিন্ন সময়ে বিভিন্ন বিশেষ মামলার এখানে বিচার কাজ চলার কারণে। তারা চাচ্ছেন যে এই মাঠটি যাতে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়, সেই দাবিতে কিন্তু তারা আজকে এই যে মামলার কার্যক্রম সেটি তারা আটকে দিয়েছেন। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। শাওন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে বিডিআর হত্যাকাণ্ডের ভুক্তভোগীরা প্রেস ব্রিফিং এ কথা বলছেন, আমরা সরাসরি যুক্ত হব সেখানে। মাইন সরকারের যে ঘোষণা দিয়েছে, সেই ঘোষণার সাথে অত্র এলাকার ছাত্র জনতা, বিডিআর সকল সদস্যদের সাথে একযোগে কাজ করার জন্য আমি সবাইকে অনুরোধ করছি এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে আমাদের এই প্রচার করার জন্য অনুরোধ করছি। সবাই আমরা একমত আছি সবার সাথে। দর্শক, বিডিআর হত্যাকাণ্ডের ভুক্তভোগীরা প্রেস ব্রিফিং এ কথা বলছিলেন, আমরা সেখানেই যুক্ত ছিলাম। যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বিএনপির ও এর সহযোগী সংগঠনের 2276 জন নেতাকর্মীকে ক্রস ফায়ারে হত্যার অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপির অভিযোগ দাখিল। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে বলা হয়েছে, বিএনপি নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলম সহ 2008 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত বিএনপি ও তার সহযোগী সংগঠনের 2276 জনকে ক্রস ফায়ার, গুম ও খুন সহ হত্যার ঘটনা ঘটেছে। দর্শক, এই বিষয়ে আরো খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব। হাবিব, ট্রাইব্যুনালে এবার অভিযোগ দাখিল করলো বিএনপি, কি বলছেন দলটির নেতারা? ট্রাইব্যুনাল কি পদক্ষেপ নেবে এই বিষয়টা নিয়ে? ফয়সাল, আপনাকে ধন্যবাদ। কিছুক্ষণ আগে বিএনপির গুম খুন বিষয়ক তথ্য
সংগ্রহ কমিটির দুজন সদস্য এসেছিলেন। তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বরাবর বা প্রসিকিউশন বরাবর এই তথ্য তারা অভিযোগ আকারে জমা দিয়েছেন এবং সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংশ্লিষ্ট মানে যে এলাকায় থেকে গুম খুন করার অভিযোগগুলো তারা দিয়েছেন সেই সমস্ত সংশ্লিষ্ট থানার ওসি এবং এসপি সহ সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নামে এই অভিযোগগুলো দায়ের করেছেন তারা। এবং তারা বলছেন যে 2008 থেকে 24 সাল পর্যন্ত তাদের যে 2276 জনকে নিখোঁজ হয়েছে, গুম হত্যা এবং খুনের অভিযোগ, অনেকে এর ভিতরে নিখোঁজ রয়েছে। এটি মূলত হয়েছে আওয়ামী লীগ সরকার কর্তৃক তাদের আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে বিএনপির রাজনৈতিকভাবে বিএনপিকে একেবারে দমন পীড়নের উদ্দেশ্যেই মূলত বা বিএনপির রাজনৈতিককে ধ্বংস করার উদ্দেশ্যে এ ধরনের কর্মকাণ্ড আওয়ামী লীগ সরকার পরিচালিত করেছিল। এর মধ্যে অনেকেই এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন যারা গুম হয়েছিলেন। তো তারা চাইছেন যে এই সরকারের সময় অর্থাৎ এই যে নতুনভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন হয়েছে এই ট্রাইব্যুনাল এই যে যারা এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য যে বিচারিক কার্যক্রম সেটি করবেন এবং এর মূল কারিগর হচ্ছে শেখ হাসিনা, সেটি কিন্তু তারা উল্লেখ করেছেন বারবারই। এছাড়া আপনাকে আরেকটি বিষয় বলে রাখি যে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের সময় যে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় যে 10 বছরের কারাদণ্ড দিয়েছিল সেই 10 বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানি তৃতীয় দিনের মতো হচ্ছে। আজকে শুনানি শেষ হওয়ার কথা রয়েছে, তবে এখনো নিশ্চিত নয়। সেখানে একটু বিষয় খালেদা জিয়ার আইনজীবীরা উল্লেখ করেছেন যে খালেদা জিয়ার বিরুদ্ধে যে অভিযোগ সে অভিযোগের সাথে তার বিন্দুমাত্র কোনো সংশ্লিষ্টতা নেই, কারণ কুয়েত সরকার জিয়া অরফানেজ ট্রাস্টের নামে অর্থাৎ যে টাকা দেওয়ার কথা বলা হচ্ছে মূলত সেই সময় জিয়া অরফানেজ ট্রাস্ট গঠন হয়নি। এই কারণে তারা বলছেন যে এটি মূলত জিয়াকে বা সাবেক প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট জিয়াকে ভালোবেসে মূলত কুয়েত সরকার এই অনুদানের টাকা দিয়েছিলেন এবং 1991 সালে টাকা দিয়েছিল এবং যদিও তারপরে 1993 সালে এই ফান্ড বা ট্রাস্ট গঠন হয়। তো এটি এবং ট্রাস্টের জমি ক্রয় বাবদ অন্য ফান্ডে এই টাকা ট্রান্সফার করা হয় এবং সেই বিষয়গুলো তারা তথ্য উপাত্তগুলো তুলে ধরছেন। আজকে হয়তো দেখা যাক শেষ হলে আপনার মাধ্যমে দর্শকদেরকে আরো বিস্তারিত জানাতে হবে। এই ছিল আমার কাছে হাইকোর্ট এবং ট্রাইব্যুনালের সামগ্রিক চিত্র। অবশ্যই হাবিব, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। সাভারে ঢাকা আরিচা মহাসড়কে অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষের পর আগুন লেগে 4 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত 2টার দিকে সাভারের ফুলবাড়িয়ার পুলিশ টাউন এলাকায় এই ঘটনা ঘটে। মরদেহের ভস্ম হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় মেলেনি। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। ইমদাদ মাহমুদ ও নাজমুল হুদার তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। ঘড়ির কাঁটায় বৃহস্পতিবার রাত 2:20 মাঝরাতে সড়কে দাউ দাউ করে জ্বলা আগুনে পুড়ে অঙ্গার 4টি তাজা প্রাণ। সাভারে ঢাকা আরিচা মহাসড়কে অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষের পর এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা দেয়। এ সময় ঢাকাগামী ঝমুর পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এরপর আরও একটি বাস ও একটি খড় বোঝাই ট্রাক তাদের ধাক্কা দেয়। মুহূর্তেই 4টি গাড়িতে আগুন ধরে যায়। আগুন লাগছে যে গ্যাসের বোতল মাস্টার অ্যাম্বুলেন্সের গ্যাসের বোতল নষ্ট হয়েছে, ডিভাইডারের সাথে ধাক্কা খেয়েছে, পিছনে বাসগুলো পরপর ধাক্কা খেয়েছে আর মাঝখানে যে বাসটা ছিল সেটা সিলিন্ডারে ধাক্কা দেওয়ার জন্যই আগুনটা। অ্যাম্বুলেন্সের ভিতরে যে লোক ছিল একটা লোকও বাইরে যেতে পারে না। 4টা ডেড বডি আছে এই অবস্থা। পরে আমরা তো আর কি বলবো, আর বলার ভাষা নাই। খবর পেয়ে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা। অ্যাম্বুলেন্স থেকে 4 জনের অঙ্গার দেহাবশেষ উদ্ধার করা হয়। পুলিশ জানায় সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগতে পারে। নিহতদের মধ্যে 1 শিশু, 2 নারী ও 1 জন পুরুষ রয়েছেন। যে মরদেহগুলো আমরা পাই এগুলো পরিচয় শনাক্ত করার মতো অবস্থা নেই, কারণ আগুনে পরে একদম ভস্মীভূত হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে আমরা এগুলো আইনগত প্রক্রিয়া শেষে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হসপিটালের মর্গে প্রেরণ করেছি। ওখানে পোস্টমর্টম হওয়ার পরে ডিএনএ টেস্ট হওয়ার পরে হয়তো বোঝা যাবে যে এই মরদেহগুলো কার। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, দুর্ঘটনার আরও খবরাখবর জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজবুল হুদা। নাজবুল, ঘটনাস্থল পরিদর্শনে গেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, তারা কি বলছেন? আর এই ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা এখন পর্যন্ত, যারা আহত হয়েছেন তাদের কোনো খোঁজ খবর পেয়েছেন কিনা, সবকিছু মিলে একটু জানান আমাদেরকে। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন তার আগে একটি প্রতিবেদন দেখাচ্ছিলেন এবং কিভাবে এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে এবং সাভারের যে অ্যাম্বুলেন্সের পিছনে পরপর দুটি বাসে ধাক্কা দিয়েছে, একই সঙ্গে কিন্তু যে ট্রাকেও কিন্তু ধাক্কা দিয়েছে এবং ট্রাকে এবং যে অ্যাম্বুলেন্সের যে সিলিন্ডার ছিল সেই সিলিন্ডারের কারণে আসলে মূলত এই বিস্ফোরণটি হয়। এই অ্যাম্বুলেন্সের যে 4 জন পুরো অঙ্গার হয়ে গেছে এবং ঘটনাস্থলে আমরা যদি কথা বলি যে পুলিশের হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি তিনি এসেছেন এবং আরও কর্তৃপক্ষ বিআরটিসির যে কর্মকর্তা তারাও এসেছেন। আপনার সাথে একটু কথা বলি, লাশের কি পরিচয় মিলেছে কিনা এবং আইনগত কি ব্যবস্থা নিচ্ছে? লাশের পরিচয় পাওয়া গিয়েছে। লাশ তারা টাঙ্গাইল থেকে এসেছিল, টাঙ্গাইলের একটি পরিবার। সেখানে 2 জন নারী ছিল, একজন পুরুষ এবং একজন শিশু ছিলেন। তারা চিকিৎসার জন্য ঢাকাতে আসতেছিলেন। আমরা দেখছি ছাগল বহন করছিল, যাত্রীবাহী বাসের মধ্যে এভাবে ছাগল কি বহন করা? না, যাত্রীবাহী পরিবহনের ভিতরে ছাগল পরিবহনের কোনো সুযোগ নাই। তো এটি আপনার যে বাংকার যেটি আর কি, যে লাগেজ ক্যারিয়ারের যে জায়গাটি আর কি, এই জায়গাটার মধ্যে এটা ফাঁকা ছিল, এমটি জায়গাটাতেই তারা ছাগল ক্যারি করেছে আর কি। তো এটা আমাদের নলেজে এসেছে, কারণ এটা তো নর্মালি আমরা আপনারা জানেন যে বিগত সময় কিন্তু আপনার আগে কিন্তু বাসের ছাদে এবং পরিবহনের মধ্যে কিন্তু ছাগল বা অন্যান্য পশু পাখি এগুলো কিন্তু পরিবহন করা হতো। এগুলো কিন্তু কমপ্লিটলি নিষিদ্ধ এবং এখন কিন্তু নর্মালি আপনার এগুলোর কাস্টমাইজ ভেহিকেল আছে এবং সেই সমস্ত ভেহিকেলেই কিন্তু এই সমস্ত যে পশু পাখি কিন্তু পরিবহন করা হয়। কিন্তু এটি একটি ব্যতিক্রমধর্মী বিষয়, এটি আমাদের নলেজে এসেছে। সো আমরা এই ধরনের যে সমস্ত স্কোপ আছে এগুলো আমরা ডেফিনেটলি আমাদের কনসিডারেশন নিব এবং আমরা চেকিংয়ের আওতায় রাখবো, যেমনটা আসলে বলছেন। এবং নিহতর পরিবাররা এখানে এসেছেন এবং যেখানে যে ঘটনাটি ঘটেছে আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এই যে অ্যাম্বুলেন্স এবং এখানে যে ছাগল বহন করা হয়েছিল যেই গাড়ির মধ্যে, আমরা যদি আপনি দেখি যে এখানে যে পশুগুলি অর্থাৎ এই যে বাংকারের ভিতরে বাসের যে বাংকার, সেই বাংকারের ভিতরে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে পশুগুলি রাখা হচ্ছে, একে একে কিন্তু বের করছে। আমরা যে অ্যাম্বুলেন্সটি যেখানে যে অ্যাম্বুলেন্সটি ধাক্কা দিয়েছে সেটা যদি একটু দেখানোর চেষ্টা করব যে এখানকার যে অবস্থা, সেই অবস্থায় আপনার কীভাবে আসলে সেই অ্যাম্বুলেন্সটা কীভাবে আসলে একদম পুরে কিন্তু ছাই হয়ে গেছে। এবং এই ঘটনাস্থলে কিন্তু আপনারা দেখেছেন যে পৃথক কিন্তু 3টি তদন্ত কমিটি করা হয়েছে এবং সেই তদন্ত কমিটির তদন্ত কাজ তারা কিন্তু করছে। এবং আমরা যদি একটু দেখাই যে অ্যাম্বুলেন্সের যে ভিতরে যেসব মানুষ ছিল সেগুলো কিন্তু পুরো অঙ্গার হয়ে গেছে এবং এখন এই যে তাদের পরিচয় নিশ্চিত হয়েছে বলে আমাদেরকে পুলিশ জানিয়েছে। একই সঙ্গে কিন্তু যে তদন্ত কমিটি করছে সেই তদন্ত কমিটি তদন্ত কাজ করছে এবং রোডস অ্যান্ড হাইওয়ের কর্মকর্তারাও কিন্তু তারা এসেছেন। এই ছিল আমার কাছে ঢাকা আরিচা মহাসড়কের সড়ক দুর্ঘটনার সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ফয়সাল। নাজমুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। উন্নত চিকিৎসার জন্য দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। এর আগে নানা শঙ্কা অনিশ্চয়তা পাশ কাটিয়ে দীর্ঘ 7 বছর পর প্রিয় সন্তানের সঙ্গে দেখা হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। স্বৈরাচারের জাতাকলে পিষ্ট হয়ে অনেক দিন থেকে অসুস্থ থাকা মাকে দেখে আবেগ আপ্লুত তারেক রহমান। রাজনীতি, নেতৃত্ব আর পদবি সবকিছু ছাপিয়ে মা সন্তানের ভালোবাসা হয়ে ওঠে হিথ্রো বিমানবন্দরের অন্যতম অনুষঙ্গ। বিস্তারিত প্রতিবেদনে দেখে আসব। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, এমন তথ্য জানান বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক। ওনাকে ভর্তি করা হয়েছে, উনি লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন থাকবেন যতদিন এখানকার চিকিৎসকরা মনে করবেন ভর্তি থাকা প্রয়োজন। তারপরে উনি ওনার বড় ছেলে জনাব তারেক রহমান সাহেবের বাসভবনে হয়তো উনি ওনার এখান থেকে ছুটি দিলে কয়েকদিন হয়তো ওখানে থেকেও উনি ফলো আপে থাকবেন। লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর মায়ের বুকে প্রিয় সন্তান, এ ছবি দেখে হয়তো বোঝা যাবে না কত কষ্ট, কতটা যতনা লুকিয়ে আছে দীর্ঘদিন ধরে। 7 বছরের অপেক্ষার অবসান হলো। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা হলো বড় ছেলে তারেক রহমানের।
পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান সহ দেখা হয় বিলেতে থাকা পরিবার পরিজনের সঙ্গে। ছিলেন বিএনপির নেতাকর্মীরা। আমরা খুব এক্সাইটেড সবাই, এবং এই জায়গায় সকাল থেকে আমাদের নেতাকর্মীরা চতুর্দিকে হসপিটালের আজকে রিয়েলি খুব প্রবাসী বাংলাদেশি সহ বহির্বিশ্বের সকল মানুষের কাছে আহ্বান জানাচ্ছি আমাদের মা বেগম খালেদা জিয়ার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেয়ার পর প্রয়োজন হলে বেগম জিয়াকে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা দেয়া হতে পারে। আরিফুল ইসলাম, নিউজ 24। তারল্য সংকট আর ব্যবসার পরিবেশ নিশ্চিত না হওয়ায় সংকুচিত হচ্ছে বেসরকারি বিনিয়োগ। কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে গেল নভেম্বরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে 42 মাসের মধ্যে সর্বনিম্নে, যার প্রভাব পড়ছে কর্মসংস্থান সৃষ্টিতে। ফলে দিন দিন বাড়ছে বেকারত্বের সংখ্যা। আর বিনিয়োগ বাড়াতে ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান অর্থনীতিবিদদের। বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিদ সাকিব। স্বৈরাচারী সরকারের সীমাহীন লুটপাট আর দুর্নীতিতে বিপর্যস্ত অর্থনীতি, খেলাপি ঋণ আর অর্থ পাচারে তারল্য সংকটে অনেক ব্যাংক, প্রায় তলানিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভও। এমন পরিস্থিতিতে অর্থনীতিকে টেনে তোলার চেষ্টায় অন্তর্বর্তী সরকার, কিন্তু ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে না পারা ও ব্যবসায়ীদের আস্থার সংকটে ব্যাহত হচ্ছে বিনিয়োগ। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে চলতি অর্থবছরের প্রথম 5 মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে 7.66%, যা 3.5 বছরের মধ্যে সর্বনিম্ন। প্ল্যান যেটা সরকারের ইকোনমিক প্ল্যান অথবা রাজনৈতিক অস্থিরতা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু মাথায় নিয়ে ইনভেস্টমেন্টের হিসাবটা করতে হয়। ফলে এগুলো যদি ফেভারেবল না হয় তাহলে আসলে ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা খুব কম। ব্যাংকের ঋণ প্রবাহ যদি কমে যায় তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার ইনভেস্টমেন্ট কমে যেতে বাধ্য। বিনিয়োগের এই ধীরগতির প্রভাব পড়েছে দেশের সার্বিক কর্মসংস্থানে। এরই মধ্যে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক শেষে জিডিপি প্রবৃদ্ধি নেমে এসেছে 2%-এরও নিচে। হিসেব বলছে অর্থবছরের প্রথম প্রান্তিকে দেশে বেড়েছে বেকারের সংখ্যাও। বিবিএসের তথ্য বলছে সেপ্টেম্বর শেষে কর্মহীন জনগোষ্ঠীর সংখ্যা 26.5 লাখ ছাড়িয়েছে। ব্যাংক বেসড অর্থনীতিতে অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, অনেক শিল্প কারখানার দরজাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। তাহলে সেগুলো যখন বন্ধ হচ্ছে, অ্যাক্টিভিটিস বন্ধ হচ্ছে, কর্মকাণ্ড বন্ধ হয়ে যাচ্ছে, বেকারত্ব বেড়ে যাচ্ছে, তাহলে জিডিপির ভোগ ব্যয় কমে যাচ্ছে মানুষের। এমন পরিস্থিতিতে ব্যবসার পরিবেশ ফিরিয়ে এনে ব্যবসায়ীদের আস্থা ফেরানোর তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। আমাদের দেশে যে পলিটিক্যাল টার্মোইল যেগুলো হচ্ছে, যার ফলে আপনার স্বাভাবিকভাবেই ইনভেস্টমেন্টগুলো কমে গেছে। ব্যবসা করার জন্য আসলে যতটুকু আইনগতভাবে সাপোর্ট দেওয়া দরকার সেটা সাপোর্টটা যেন দেয়া হয়, তাই না? সেটা আমরা সবসময় আশা করি। এদিকে শিল্পে মূলধনী যন্ত্রপাতির আমদানিও কমেছে আশঙ্কাজনক হারে। 2024-25 অর্থ বছরের প্রথম 5 মাসে যা কমেছে 26%। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। সংবাদের এই পর্যায়ে সময় হলো একটা বিরতি, ফিরছে আরো খবর নিয়ে, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আমি সেলফিন ইনস্টল করছি, আপনি যে কোনো অ্যাপ থেকে টাকা পাঠাতে পারবেন। সেলফিন অ্যাপে যে কোনো ব্যাংকিং অ্যাপ থেকে টাকা পাঠানো এবং গ্রহণ করা যায় খুব সহজে। সেলফিন, আগামীর ব্যাংকিং। চুল পড়া নিয়ে কি করব? এসে গেল নতুন প্যারাশুট অ্যাডভান্সড আমলা হেয়ার অয়েল, যা 90% পর্যন্ত চুল পড়া কমায়, কারণ এতে আছে আমলার সাথে ভিটামিন ই এর ভরপুর শক্তি, তাও 100 টাকায়। 150 টাকা তেল মাত্র 100 টাকায়? হ্যাঁ, নতুন প্যারাশুট অ্যাডভান্সড আমলা হেয়ার অয়েল। যেন তেন এলইডি সঠিক মাত্রায় লুমেন না দেয়, আলো হয় কম, কিন্তু ক্লিক এলইডিতে গোল্ডেন ওয়্যার চিপ থাকায় প্রতি ওয়াটে পাবে 100 লুমেনের নিশ্চয়তা। ক্লিক এলইডি, সবচেয়ে বেশি উজ্জ্বল আলো। অদম্য সব মানুষের জন্য বাংলা লিংকটি এলো অদম্য অফার। ভাই, এটা তো জিপি সিম না যে সবকিছু মিলাইয়া 1 নম্বরটা পাইবেন। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। কি লিক নিয়ে চিন্তিত? কিনুন লিক প্রুফ আরএফএল থ্রেড পাইপ এন্ড ফিটিংস। পাইপের বস, না কিনলে লস। অর্ডার করতে ভিজিট করুন rflpipe.com কিংবা অথবা .com এ।
শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ আপনার ত্বককে রাখে প্রাণবন্ত ও স্নিগ্ধ। লিলি, অলওয়েজ বিউটিফুল। নতুন প্যারাশুট জাস্ট ফর বেবি মিল্কি গ্লো, দুধ ও জাফরানের ভরপুর গুণে যা আপনার শিশুকে দেয় স্বাস্থ্যোজ্জ্বল গ্লো। ফেস ক্রিম, ওয়াশ ও লোশন নিয়ে নতুন প্যারাশুট জাস্ট ফর বেবি মিল্কি গ্লো। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। এই প্রথম প্যারাশুট 350 মিলি সুবিধা প্যাকেজ 40 মিলি এক্সট্রা ফ্রি। আজই কিনুন। শিশুর ত্বকে চাই নিরাপদ ফেস ক্রিম। দেয়ালে আরও স্বাগত নিউজ 24 সংবাদে। হবিগঞ্জের লাখাইয়ে দীর্ঘদিনের বিরোধপূর্ণ কাইঞ্জা বিলের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অর্ধ শতাধিক। বুধবার সন্ধ্যা থেকে শুরু হয়ে এই সংঘর্ষ চলে রাত প্রায় 9টা পর্যন্ত। পুলিশ ও স্থানীয়রা জানায়, লাখাই ইউনিয়নের চেয়ারম্যান রূপন আহমদ ও হারিস মিয়ার মধ্যে কাইঞ্জা বিলের দখল নিয়ে বিরোধ চলছিল। উভয় পক্ষের মধ্যে মামলাও চলমান। এর জেরে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সংঘাত এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। সুনামগঞ্জের বিশম্ভরপুরের চীনাকান্দি সীমান্ত এলাকায় ভারতীয়দের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। বিজিবি ও স্থানীয়রা জানায়, বুধবার রাত 8:30টায় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতের সুপারি পাঠানোর চেষ্টা করেন সাইদুল। এ সময় ভারতীয়দের গুলিতে আহত হন। পরে উদ্ধার করে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তবে বিএসএফ নাকি অন্য কেউ গুলি করেছেন তা নিশ্চিত করে জানা যায়নি। এ বিষয়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে কী ধরনের বুলেটে মারা যান তিনি। ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। তীব্র শীতে নাকাল মৌলভীবাজার, চা বাগান ও পাহাড়ি এলাকায় বসবাসরত নিম্ন আয়ের মানুষ। হাসপাতালেও বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কুয়াশায় মোড়ানো থাকছে চারদিক। বইছে শীতল বাতাস। তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। মৌলভীবাজার থেকে শেখ সিরাজুল ইসলাম সিরাজের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। সারা দেশের মতো তীব্র শীতে নাকাল মৌলভীবাজারের চা বাগান ও হাওর সহ গ্রামগঞ্জের মানুষ। দিনে সূর্যের দেখা মিললেও রাত থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশা আর হিম বাতাসে বিপর্যস্ত জনজীবন। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে যান চলাচল। বিপাকে পড়েছেন চা শ্রমিক সহ নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। শীতে কিন্তু আমরা টিকতে খুব কষ্ট হইতেছে, কিন্তু আমরা সব থাকার সত্ত্বেও কিন্তু গরিব তো আর ওরকম কোনো কিছু নাই। গরিবে যে হ্যাঁ যে টিকে থাকতে পারতেছে। চা শ্রমিক বাচ্চা কাচ্চারা ভালো মতন কাপড় চোপড় পায় না। যদি সরকার যদি তাকায় তো আমরা দিকে একটু ভালো হতো। ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে বোরো ধান ও সবজি চাষ। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। বেশি দুর্ভোগে পড়েছে বয়স্ক ও শিশুরা। সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসক। ঠান্ডার কারণে কাশি হয়েছে, আজকে 6 দিন হয়েছে। ঠান্ডা লাগছে, লাগার কারণে হয়েছে শিশু ডাক্তার দেখাইতে। আমি শিশু ডাক্তার দেখাইতে পারছি না, আইয়া ভর্তি হয়েছি। দেখা যাচ্ছে যে বিভিন্ন হাসপাতাল, প্রাইভেট ক্লিনিক, ছোট বাচ্চা, শিশু এবং বৃদ্ধরা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি দিচ্ছেন। যেমন শিশুদের নিউমোনিয়া, শ্বাসকষ্ট, এজমা এবং ডায়রিয়া প্রকোপ বেশ দেখা যাচ্ছে। এবং মৌলভীবাজারের তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। তবে চলতি মাসে কুয়াশা ও বাতাসের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, চট্টগ্রাম আদালত থেকে চুরি হওয়া 1911টি মামলার নথি উদ্ধার করেছে পুলিশ। এই সময় এক চা বিক্রেতাকে আটক করা হয়েছে। বিষয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে কিনা, কি কি উদ্ধার হলো,
কিভাবে উদ্ধার হলো সবকিছু বলে একটু জানান আমাদেরকে। ধন্যবাদ ফয়সাল আপনাকে। তো রাতভর নাকি তারা অভিযান করেছে আমরা যতটুকু জেনেছি, যেহেতু গুরুত্বপূর্ণ নথি ছিল। তো বেশিরভাগ নথি বলতে যে 9 বস্তা নথি তারা উদ্ধার করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমার পাশে আছেন কোতোয়ালি থানার ওসি আছেন। আমি একটু জানতে চাচ্ছি যে নথিগুলো হারিয়ে গেছে বা চুরি হয়েছে বা গায়েব হয়েছে সেই নথি সব নথিকে আপনারা উদ্ধার করতে পেরেছেন কিনা, কোন জায়গা থেকে আপনারা এখান থেকে বলবো? জি ধন্যবাদ। গত এটা কয় তারিখ হয়েছিল? ধন্যবাদ। চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এর মহানগর দায়রা জজ স্যারের অফিসের সামনে বিজ্ঞ মহানগর পিপি মহোদয়ের অফিস হইতে সরকারি কিছু ডকুমেন্ট, যেটা কেস ডকেট হিসেবে তারা ওখানে স্তূপ আকারে রাখা ছিল, সেই কেস ডকেটগুলি বিভিন্ন সময়ে খোয়া গেছে বা হারায় গেছে। এই সংক্রান্তে একটা বিজ্ঞ মহানগর পিপি মহোদয় আমাদের কোতোয়ালি থানায় জিডি করেন। উক্ত জিডি অনুসন্ধানে টিম কোতোয়ালি কোর্ট বিল্ডিং এলাকার সিসি ফুটেজ এবং প্রাপ্ত সোর্সের ভিত্তিতে গতকাল চট্টগ্রাম মহানগরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করিয়ে বাকুলিয়া থানা এলাকার বউবাজার হইতে রাসেল নামে একজনকে আমরা শনাক্তপূর্বক গ্রেপ্তার করি। তাকে জিজ্ঞাসাবাদ করে সেই হারিয়ে যাওয়া বা খোয়া যাওয়া সিডিগুলোর বিষয়ে আমাদেরকে তথ্য প্রদান করে এবং এই তথ্যের ভিত্তিতে তার দেখানো এবং শনাক্ত মতে কোতোয়ালি থানাধীন পাথরকাটা সতীশবাবু লেন হইতে একটি ভাঙ্গারি দোকানে অভিযান পরিচালনা করে আজকে আমরা সকালবেলা এই হারিয়ে যাওয়া এই সিডিগুলি আমরা উদ্ধার করতে সক্ষম হই। সর্বমোট 9 বস্তা সিডি এই পর্যন্ত আমরা উদ্ধার করেছি এবং এই ব্যাপারে তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। এটা স্পেসিফিক বলার সুযোগ নাই। এই পর্যন্ত আমরা যেহেতু 9 বস্তা উদ্ধার করেছি, 9 বস্তার পরে যদি আরো হারানো বা খোয়া যায় এটার ব্যাপারে আমরা বলতে পারবো। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে ফয়সালের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, সংবাদের সময় হলো আরো একটা বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। ভিজিট করুন। আবার স্বাগত নিউজ 24 সংবাদে। সঠিক নেতৃত্ব বাছাইয়ে মূল কমিটি ঘোষণার আগেই চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার আভাস মিলেছে। অন্যদিকে 16 বছর দলীয় কোন্দলে ঝিমিয়ে পড়া দক্ষিণ চট্টগ্রামের রাজনীতিকে চাঙ্গা করার পাশাপাশি আরও শক্তিশালী করতে যোগ্য নেতৃত্ব চান তৃণমূল নেতাকর্মীরা। নতুনদেরও সুযোগ দেওয়ার দাবি তাদের। রতন দাসের ছবিতে আকরাম হোসাইনের রিপোর্টে বিস্তারিত। 16 বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপি রাজপথে সক্রিয় থাকলেও সাংগঠনিক কার্যক্রমে ঝিমিয়ে পড়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলার রাজনীতি। এবার অভ্যুত্থান পরবর্তী ঘর গোছাতে শুরু করেছে দলটি। কিন্তু সাবেক ছাত্রনেতাদের অভিযোগ, এতদিন নেতৃত্বদানকারী নেতারা নতুন নেতৃত্ব তৈরিতে অনুরাগী ছিলেন না, চেষ্টা করেছেন দমিয়ে রেখে নিজেদের আখের গোছানোর। তাই নেতৃত্ব বাছাইয়ে নতুনদের সুযোগ দেওয়ার দাবি জানান তারা। যারা নেতৃত্ব দিয়েছেন তারা সবসময় চেষ্টা করেছেন নেতৃত্বকে নিজের ভেতরে ধরে রেখে ভবিষ্যৎ নেতৃত্ব যেন তৈরি না হয় এ ধরনের একটা প্রবণতা কাজ করেছে। আমি মনে করি যারা নতুন নেতৃত্বকে উৎসাহিত করবে এ ধরনের মানুষকে নেতৃত্বে আনা উচিত। দক্ষ, স্বচ্ছ, কর্মঠ, কর্মী বান্ধব, ক্লিন ইমেজের অধিকারী, শিক্ষিত, মেধাবী, যারা বিতর্কিত নয়, এই ব্যক্তিদেরকে নির্বাচন করে আমরা যদি নেতৃত্ব দিতে পারি তাহলে দক্ষিণ জেলা বিএনপি সফলভাবে অগ্রসর হতে পারবে। আওয়ামী লীগের দমনপীড়নে পূর্ণাঙ্গ কমিটি করার সুযোগ পাননি তারা। তাই অভ্যুত্থান পরবর্তী সময়ে দ্রুত শক্তিশালী নেতৃত্ব বাছাইয়ে মনোযোগ দেওয়ার আহ্বান এই বিএনপি নেতার। যারা সংগঠনকে যে পরিবর্তিত পরিস্থিতিতে যেভাবে যে একটা আন্দোলন পরবর্তী সময়ে মানুষের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে যারা ধারণ করতে পারবে সেরকম নেতৃত্ব
আসা উচিত বলে আমি মনে করি। বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান জানান, তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতেই আগামীর কান্ডারি নির্বাচন করা হবে। আমরা একেবারে তৃণমূল পর্যায় থেকে গণতান্ত্রিকভাবে সাজিয়ে এমনভাবে নেতৃত্ব গড়ে তুলবার চেষ্টা করব যাতে করে চট্টগ্রাম দক্ষিণ জেলা যেরকম একটি গুরুত্বপূর্ণ জেলা, সেরকম গুরুত্বপূর্ণ নেতা এই জেলার দায়িত্বে নেতৃত্বে চলে আসেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন হয় 2009 সালে। সেই কমিটি বিলুপ্ত করা হয় 2019 সালের অক্টোবরে। আকরাম হুসাইন, নিউজ 24, চট্টগ্রাম। এবার অর্থ বাণিজ্য সংবাদ। পদ্মার চর জুড়ে শীতকালীন মুড়ি কাটা পেঁয়াজ উঠাতে ব্যস্ত চাষিরা। এবছর বীজ ও সারের দাম বেশি থাকায় পেঁয়াজের দাম নিয়ে হতাশ তারা। কৃষি বিভাগ বলছে, প্রথম দিকে পেঁয়াজের দাম কম থাকলেও এখন ভালো দাম পাচ্ছে কৃষক। মিঠুন গোস্বামীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজবাড়ীর কালুখালী উপজেলার হরিণবাড়িয়া চরের কৃষক আলতাফ শেখ চলতি মৌসুমে 4.5 পাকি জমিতে শীতকালীন মুড়ি কাটা পেঁয়াজের আবাদ করেন। বীজ কিনতেই তার খরচ হয় প্রায় 4 লাখ টাকা। 2,10,000 টাকার পিস কিনছি, গুটি পিস 14,000 টাকা মন, 16,000, 12,000। এখন বিক্রিটা করতে গেলে 30 টাকা, 25 টাকা, 28 টাকা কেজি বিক্রি হয়। পদ্মার চরে কৃষক শফিকুল ইসলাম, বিটুল মণ্ডল সহ শত শত কৃষক জানান, মৌসুমের শুরুতে 2 দফা বৃষ্টিতে বীজ পচে যায়। এবছর প্রতিমন গুটি পেঁয়াজ কিনতে হয়েছে 6 থেকে 7,000 টাকা করে। এতে উৎপাদন খরচ বেড়েছে দ্বিগুণ, অথচ ন্যায্য দাম পাচ্ছেন না তারা। 5,500 টাকা মন কিনে লাগাইছি, 8 মন 8.5 মন করে পেঁয়াজ লাগছে, 1200 টাকা মন। এখন গৃহস্থর তো ধরেন সার ওষুধের দাম, জৈনের দাম, গৃহস্থর কিছুই থাকছে না। পেঁয়াজ তো এবার ধরেন যে বৃষ্টিতে পৌঁছে গেছে, তার বেশি দাম দিয়ে কিনা লাগছে, তারপরে ফলন হচ্ছে না। আমি পিস পাইছি অল্প, বৃষ্টি হয়েছিল এক, তারপরে যাও পাইছি, যদি দাম থাকতো তাহলে আমারও পোষা যেত, কিন্তু পিসের দাম নাই। যদিও কৃষি বিভাগ বলছে, চলতি মৌসুমে ফলন ভালো হওয়ায় লাভবান হবেন কৃষক। তবে আসার কথা, পেঁয়াজের দাম একটু কম বেশি হচ্ছে। মাঝে কয়েকদিন পেঁয়াজের দাম বেড়েছিল, এরপরে কমে গেছে। ইদানিং আবার পেঁয়াজের দাম প্রায় এখন 60 টাকা বা 50 টাকা কেজি চলতেছে। এখন লাভবান হচ্ছে কৃষকরা। চলতি মৌসুমে জেলায় 5,000 হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও 200 হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের পর্যায়ে সময় হলো আরো একটা বিরতির, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। এই তোর সাথে কই? ওসব তো মাত্র বাসা দিয়ে গেল টাকা লয়া। তোর একেবারে ম্যাগনেটেড পাইছাস যে প্রতিদিন তোকে পিছু পিছু আমি লড়ামো। বিরতির পর আবার স্বাগত সংবাদে। যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ ছাড়ার চাপে পড়েছেন টিউলিপ সিদ্দিক। তাকে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে দ্য টাইমস। অন্যথায় এটি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের জন্য বাড়তি বিরক্তির কারণ হতে পারে বলে মনে করছে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পরে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি ওঠে। এবার লন্ডনে ফ্ল্যাট উপহার নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন যুক্তরাজ্যের আর্থিক সেবা বিষয়ক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক। ইতোমধ্যে তার বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্তও হয়েছে। এসব ঘটনায় মন্ত্রিত্ব হারানোর ঝুঁকিতে পড়েছেন শেখ রেহানার কন্যা টিউলিপ। এবার সে আশঙ্কা সত্যি করে সিটি মিনিস্টারের দায়িত্ব থেকে টিউলিপের সরে যাওয়ার চাপ আসলো। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস তাকে স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। নয়তো ক্ষমতাসীন লেবার পার্টি এবং প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সামনে আরও সমালোচনার মুখে পড়বেন বলে সতর্ক করেছে সংবাদ মাধ্যমটি। দুর্নীতির বিস্তর অভিযোগ ওঠার পর টিউলিপ দায়িত্ব চালিয়ে যেতে পারেন না বলেও রুপার্ট মারডকের মালিকানায় থাকা ব্রিটিশ সংবাদপত্রটির সম্পাদকীয়তে লেখা হয়েছে।
লেবার পার্টির সিটি মিনিস্টার হিসেবে তাকে বাছাই স্বচ্ছ ছিল না মন্তব্য করে দ্য টাইমস লিখেছে, টিউলিপ এই পদের জন্য একমাত্র বিকল্প ছিলেন না, যদিও দুর্নীতির অভিযোগগুলো বরাবরই অস্বীকার করে আসছেন টিউলিপ সিদ্দিক। আসমাতুলি, নিউজ 24। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসের অদূরে শুরু হওয়া দাবানল দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 5 জনে, গুরুতর দগ্ধ বহু মানুষ, পুড়ে গেছে হাজারো স্থাপনা, বাড়িঘর ছেড়ে পালিয়েছে লাখো বাসিন্দা। প্রাণপণে চলছে আগুন নেভানোর চেষ্টা। ঠিক যেন হলিউড মুভির কোনো দৃশ্য। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে দুঃস্বপ্নের মতো। চোখের সামনে পুড়ে যাচ্ছে বাড়িঘর, যানবাহন, গাছপালা। জনবহুল শহরে হঠাৎ করেই প্রায় শূন্যের কোঠায় মানুষের আনাগোনা। সম্পূর্ণ ভিন্ন রূপে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহরকে দেখছে বিশ্ববাসী। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না আগুন, চারিদিকে শুধু পোড়া চিহ্ন। পুড়ে গেছে 1000-এর বেশি স্থাপনা। ভয়াবহ এই আগুনে প্রাণহানি হয়েছে বেশ কয়েকজনের। দাবানলের তাণ্ডবে পালিয়ে যেতে বাধ্য হয়েছে নামি দামি হলিউড তারকারাও। অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায় দিশাহারা সাধারণ জনগণ। খুবই দুঃখজনক। এখানে বা আশেপাশের সকল কমিউনিটিতেই একই চিত্র। আমার মনে হয় না এমন কিছু আগে দেখেছে লস অ্যাঞ্জেলস। প্রায় 1500 দমকল কর্মী প্রাণপণে করছেন আগুন নেভানোর চেষ্টা। অনেকেই পড়ছেন পানির সংকটে। দাবানলের খোঁজ খবর রাখছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার সান্তা মনিকার ফায়ার স্টেশন পরিদর্শন করেন তিনি। নিবির আমিন, নিউজ 24। দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে একটি মন্দিরে বুধবার রাতে পদদলিত হয়ে কমপক্ষে 6 জন ভক্ত মারা গেছেন, আহত হয়েছেন অন্তত 40 জন। রয়টার্স জানায়, মন্দিরের গেট খোলার সাথে সাথেই সবাই সামনের দিকে ধাক্কাধাক্কি করার ফলে পদদলিত হওয়ার ঘটনা ঘটে। 10 জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া 10 দিনের বৈকুণ্ঠের বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে শত শত ভক্ত মন্দিরটিতে সমবেত হয়েছিলেন। পদদলিত হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান কয়েকজন। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবারে খেলার খবর। একদিনের বিরতির পর আজ আবার শুরু হচ্ছে বিপিএল এর সিলেট পর্ব। দুটি হাই ভোল্টেজ ম্যাচের অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। একদিকে টেবিলের শীর্ষে থাকা রংপুর রাইডার্সের মুখোমুখি হবে তামিম ইকবালের ফরচুন বরিশাল, আর দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগাং কিংসের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস। বিপিএল এর এবারের আসরে রংপুর আছে দারুণ ফর্মে। টানা 5 জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে তারা। দলকে দারুণ নেতৃত্ব দিচ্ছেন নুরুল হাসান সোহান। যদিও পিছিয়ে নেই বরিশালও। তামিম ইকবালের নেতৃত্বে বরিশাল এই ম্যাচে তারা সেরা পারফরমেন্স দেওয়ার জন্য প্রস্তুত। এবারের আসরে রংপুরের বোলিং ইউনিট বেশ শক্তিশালী। নাহিদ রানা, সাইফুদ্দিন এবং খুশদিল শাহাদের বোলিংয়ে প্রতিপক্ষ দলগুলো চাপে পড়ছে প্রায় প্রতি ম্যাচেই। অন্যদিকে বরিশালের ভরসা অভিজ্ঞ ব্যাটিং লাইন আপ, যেখানে তামিম ইকবাল, মাহমুদুল্লাহ, মুশফিকুর উপর আস্থা টিম ম্যানেজমেন্টের। তবে দুই দলের এই ম্যাচে জয় নির্ভর করবে শুরু থেকে নিয়ন্ত্রণ রাখতে পারে তার উপর। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে চিটাগং কিংস ও ঢাকা ক্যাপিটালস। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ঢাকা ক্যাপিটালসের জন্য এটি হতে পারে একটি বাঁচা মরার লড়াই। দলটি এখনও তাদের সেরা ছন্দ খুঁজে পায়নি। চিটাগং কিংস স্টেডিয়ামে কঠোর অনুশীলন করেছে। ফিল্ডিং, বোলিং ইউনিট নিয়ে কাজ করেছেন তারা। পয়েন্ট টেবিলের অবস্থা বলছে ঢাকা ক্যাপিটালসের ঘুরে দাঁড়ানো কঠিন। তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা, তাই এই ম্যাচে কিছু চমক থাকতেই পারে। ইমরান হোসেন, নিউজ 24। ছিল নিউজ 24 সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv-তে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।